ফার্স্ট ইয়ার বিসিএস ফরেন অ্যাফেয়ার্স আপনাকে বলতে পারে ঠিক আছে তোমাকে আমরা বিদেশে পাঠালাম এবং তুমি সেখানে অনেক দেশের ডিপ্লোম্যাটদের সামনে কিভাবে করে তাদেরকে তুমি ইনভাইট করবা যাতে তারা বাংলাদেশে আসে ঘুরতে, তুমি আমাদের ট্যুরিজম সেক্টরটাকে কিভাবে প্রমোট করবে ইংলিশে বলো। এগুলো কিন্তু ধরা পড়ে একটা স্টুডেন্ট, একজন ক্যান্ডিডেট সে প্রিপেয়ার্ড কিনা মেন্টালি, এটা কিন্তু ধরা পড়ে। আর আপনার প্রশ্ন দুই ধরনের হতে পারে যে কোনো ভাইভাবে, একটা হচ্ছে ক্লোজ এন্ডেড, একটা হচ্ছে ওপেন এন্ডেড। ক্লোজ এন্ডেড কোনগুলো? পদ্মার মধ্যে দৈর্ঘ্য কতটুকু, এটা বানিয়ে বলার কিছু নাই, দৈর্ঘ্য এতটুকু ওখানে আছে, এটা শেষ, ক্লোজ। আরেক ধরনের কোশ্চেন হচ্ছে ওপেন এন্ডেড, আপনাকে জিজ্ঞেস করবে টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, টেল আস হোয়াট ইউ হ্যাভ ডান সিন্স লাস্ট নাইট। এই ধরনের যে কোশ্চেনগুলো যেগুলো নিজের মনের মাধুরী মিশিয়ে বলা যায়, নিজের দক্ষতা প্রকাশ করা যায়, স্পোকেন ইংলিশে আপনার ক্ষমতাটা কেমন, আপনার ভাবনাগুলো কেমন সেটা প্রকাশ করা যায়, সেগুলো হচ্ছে ওপেন এন্ডেড। আমি আপনাদের বলছি ওপেন এন্ডেড প্রশ্নে ক্লোজ এন্ডেড কোশ্চেনের চাইতে মার্কস বেশি থাকে। চেষ্টা করবেন ওপেন এন্ডেড কোশ্চেন যখনই আসে সেখানে আপনার কারিশমা দেখানোর জন্য। ক্লোজ এন্ডেড কোশ্চেনে কারিশমা দেখানোর কোনো কিছুই নাই। ওপেন এন্ডেড কোশ্চেনে কিন্তু আপনি আপনার কারিশমা শো করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে ডিসেন্ট অ্যাপিয়ারেন্স। ডিসেন্ট অ্যাপিয়ারেন্স মানে কি? আপনার অ্যাপিয়ারেন্সটা কেমন, আপনার পোশাক পরিচ্ছদ কেমন, আপনার ড্রেস আপটা কেমন, এটা একটু দেখেন। আমাকে অনেকে জিজ্ঞেস করে ফেসবুকে ইনবক্সে যে ভাইয়া ভাইবা দিতে যাওয়ার সময় কি পোশাক পরে যাবো, তখন আমার আসলে এটা নিয়ে বলতে ইচ্ছা করে না, কারণ ফর্মাল গেটআপ পরে গেলে হয়, ফর্মাল গেটআপে গেলে হয়, কোনো অসুবিধা নেই। তারপর আমাকে জিজ্ঞেস করে ভাইয়া আপনি পরে যান, আপনি যা বলবেন তাই করবো, তখন আমি বলি হ্যাঁ করবো, অসুবিধা নাই। তুমি পরবা লাল রঙের শার্ট, হলুদ রঙের প্যান্ট, সবুজ রঙের বেল্ট, কমলা কালারের জুতা, গোলাপি রঙের টাই। বলে কি ভাইয়া আপনি আমার সঙ্গে দুষ্টুমি করতেছেন, আল্লাহ তুমি এটা বুঝে গেছো। তারপরেও বলে যে ভাইয়া আপনি কি করছেন একটু বলেন। আমি আমারটা বলতে পারি, আমারটা বলতে কোনো অসুবিধা নেই। আমি যেটা করছিলাম সেটা হচ্ছে ফুল স্লিভ হোয়াইট শার্ট, ফুল স্লিভ ফর্মাল হোয়াইট শার্ট, এরপর ব্ল্যাক কালারের টাই করছিলাম, পরে ওখানে গিয়ে টাইটা খুলে ফেলছি, খুব বড় টাই করছিল, টাই ছাড়াই করছি। এরপর ফর্মাল ব্ল্যাক প্যান্ট, অবশ্যই ফুল স্লিভ, হাফ প্যান্ট পরে যাওয়া যাবে না। এরপর ব্ল্যাক কালারের বেল্ট, ব্ল্যাক কালারের ফর্মাল অক্সফোর্ড শু, ব্ল্যাক কালারের মোজা, আর ভিতরে যাবো না। আচ্ছা, এটিকেট আদব কায়দা দেখে ওরা যারা ভাইবারিতে মানে বসবে, ওরা বেশিরভাগই হচ্ছে আমার আব্বা আমাদের বয়সী। আমাদের আব্বা আমারা যেমন ভদ্র ছেলেদের পছন্দ করে, ওরা ভদ্র ছেলেদের পছন্দ করে। সো আপনি যেমনই হোক না কেন ওখানে একটা ভদ্র ভদ্র ভাব ফুটাই দেবেন, নিজেকে একজন অ্যাটেন্টিভ লিসেনার হিসেবে দেখাবেন, একজন মনোযোগী শ্রোতা, খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন কারো কথা মন দিয়ে শোনেন তার মানে হচ্ছে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। যখন প্রশ্ন করবেন তখন একটু ঝুঁকে প্রশ্ন করে শুনবেন, সামান্য ঝুঁকে প্রশ্ন করে শুনতে পারেন, তাহলে আপনাকে মনে হবে আপনি একজন অ্যাটেন্টিভ লিসেনার। তবে হ্যাঁ, এতটা ঝুঁকে পড়বেন না যাতে মনে হয় আপনি কানে কম শোনেন। কমন সেন্স, কমন সেন্স দেখে। এরপর হচ্ছে কুল টেম্পারমেন্ট, মেজাজ ঠান্ডা কিনা, একটা এক্সাম্পল দিলাম অলরেডি। ইংলিশ ফ্লুয়েন্সি নিয়ে আমার টেকনিকগুলো একটু বলবেন, নোটে আছে, ফেসবুক নোটে আছে, আমি আর বলছি না। সিচুয়েশন হ্যান্ডলিং ক্যাপাবিলিটি, আপনি পরিস্থিতি সামাল দিতে পারেন কিনা, অফিসার হিসেবে পরিস্থিতি সামাল দিতে পারবেন কিনা, কিছু প্রশ্ন করলে ওরা বুঝে ফেলবে। অ্যানালিটিক্যাল স্কিল, বিশ্লেষণী ক্ষমতা, একটা ব্যাপার নিয়ে আপনার ভাববার ক্ষমতা কতটুকু, চিন্তা করার ক্ষমতা কতটুকু, সেটা একটু দেখে পরে করতে। আপনার ভাইবা যখন হবে তার আগে এক সপ্তাহের পেপার রেগুলারলি দেখবেন, একটা না 3-4টা পেপার দেখবেন। আপনার ভাইবার ডেট যেদিন করবে তার এক সপ্তাহের আগে 3-4টা পেপার অবশ্যই দেখবেন। আইবিএ ভাইবার জন্য একটা প্রশ্ন অবশ্যই জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে আপনি কেন আইবিএ থেকে এমবিএ করতে চান, মাস্ট সবাইকে জিজ্ঞেস করেন, এটার একটা ভালো আনসার তৈরি করে যাবেন। আর কথা বলার সময় আঞ্চলিক টান পরিহার করবেন। আমরা অনেকেই ওই স্পোকেন ইংলিশ বলি, বলার সময় এমনভাবে বলি, কেমন ইংলিশ, ধরেন বরিশালের ইংলিশে কথা বললাম, ঢাকায় ইংলিশে কথা বললাম, চারটায় ইংলিশে কথা বললাম, আপনি বলতেছেন কিন্তু বোঝা যাচ্ছে আপনার ইংলিশের যে অ্যাকসেন্ট, সেই অ্যাকসেন্ট অনুসারে বোঝা যাচ্ছে আপনার আঞ্চলিকতার সমস্যা আছে। এটা যেন না হয়, যতটুকু সম্ভব আঞ্চলিকতা পরিহার করে ইংলিশে কথা বলবেন। ওকে, আমরা আড্ডা শেষ দিকে চলে এসেছি। আমি দুইটা গল্প দিয়ে আড্ডাটা শেষের দিকে নিয়ে যাচ্ছি। এই গল্পগুলো নেওয়া হয়েছে IIM, এটা ওয়েবসাইটে। আপনারা কি শুনেছেন IIM কথা? IIM, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। আমি আপনাকে ধারণার জন্য একটু বলি ভাই, আমাদের আইবিএ আছে না, আইবিএ হচ্ছে আমাদের বাংলাদেশের টপ বিজনেস স্কুল, 1 নম্বর বিজনেস স্কুল বাংলাদেশের, এবং IIM হচ্ছে আইবিএ থেকে 10 গুণ ভালো।
এবং চান্স পাওয়া 10 গুণ কঠিন। ওদের ওয়েবসাইট থেকে নেওয়া গল্পগুলো আমার তৈরি করে না, কথাগুলো আমি নিজের মতো করে দিচ্ছি। প্রথম গল্প, একটা উঁচু গাছের ডালে একটা কাক বসেছিল এবং সে বসে বসে সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো কাজ না করে গান গাইছে মনের আনন্দে। সে পথ দিয়ে বিকালবেলা এক খরগোশ যাচ্ছিল। খরগোশটা কাকটাকে দেখে বলল, দোস্ত তুমি সকালেও দেখলাম গান করতেছস, এখনো দেখলাম গান করতেছস, তোর কোনো কাজ কাম নাই? বরিশালে বলে মনে কাজ বাস না, বরিশালে কাজ বাস বলে আমার এক বস্তু আছে তা নিয়ে সে বলে কাজ বাস, যাই হোক। তো তো তোমার কাজ কাম নাই? বলে কি না বুঝতো আমার কাজ করতে ভালো লাগে না, পরিশ্রম করতে মোটেও ভালো লাগে না, আমার গান করতেই ভালো লাগে। বলে কিন্তু আমি তো সারাদিন খেটে মরি, কি করা যায় বলতো? বলে তোরে পরিশ্রম করতে বলতে থাকে, তুই আমার কাছে নিজে বসে গান শুন, সমস্যা নাই গান কর। বলে সত্যি? বলে হ্যাঁ সত্যি। কে কি করবে তোরে? তখন খরগোশ ভাবলো জীবনটাতে এখানে কত সুন্দর জীবন, সেও গাছের নিচে বসে গান গাওয়া শুরু করলো খরগোশটা। কিছুক্ষণ পর সে পথ দিয়ে এক শিয়াল যাচ্ছিল। তখন শিয়ালটা ওই খরগোশের বাচ্চাটাকে ধরে খেয়ে ফেলছে, খপ করে ধরে খেয়ে ফেলছে। এই গল্পের লেসন হলো কি? লেসন নাকি এই গল্প? এই গল্পের লেসন হলো, যখন আপনি অনেক উঁচু কোনো আসনে বসে আছেন, এতটাই উঁচু যে আপনাকে হাত বাড়িয়ে ধরা যাবে না, তখন আপনি কোনো কাজকর্ম না করে হাত পা গুটিয়ে বসে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই উঁচু আসনে পৌঁছানোর মতো যোগ্যতা অর্জন না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে প্রচন্ড পরিশ্রম করে সেই আসনে বসার যোগ্যতা অর্জন করতে হবে। শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য সাইবেরিয়া থেকে একটা পাখি কোন একটা ওয়ার্ম রিজিয়নে চলে যাচ্ছিল। ধরুন আমাদের দেশে আসতেছে, উষ্ণমণ্ডলীয় কোন একটা দেশে আসছে সাইবেরিয়া থেকে শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য। তো আসার সময় পাখিটা পথিমধ্যে প্রচন্ড ঠান্ডায় একটা বরফের টুকরো হয়ে টুক করে পড়ে গেল নিচে, মানে মারা যাবে একটা অবস্থা, মানে একটু পরে সে মারা যাবে, ছটফট করতেছে। একটু পরে ওই পথ দিয়ে গরু যাচ্ছিল। যখন গরুটা দেখছে একটা বরফের টুকরার ভিতরে একটা পাখি তার মাথার মধ্যে শয়তানি আসছে, বলে দেখি তো ওখানে মলত্যাগ করতে কেমন লাগে। সে ওখানে গিয়ে মলত্যাগ করছে। পাখিটার চারপাশে গোবরের উষ্ণতার কারণে কিছুক্ষণ পর তার গায়ের সমস্ত বরফ ঝরে গেল এবং পাখিটা প্রাণে বেঁচে গেল। তখন সে আনন্দে গান গাইতে শুরু করলো এবং সেই গরুটাকে সে অনেক থ্যাঙ্কস জানালো, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলো গান গেয়ে। সে গান গাইতে মনে সুখে। কিছুক্ষণ পর সে পথ দিয়ে এক বেড়াল যাচ্ছিল। বেড়ালটা যখন দেখে গোবরের ভিতর থেকে সাউন্ড আসতেছে একটা, তখন সে গোবরটাকে সরাই পাখির ছানাটাকে ধরে খেয়ে ফেলছে। এই গল্পের লেসন গুলো কি? নাম্বার 1 লেসন, নট এভরিওয়ান হু ড্রপস শিট অন ইউ ইজ ইউর এনিমি। অর্থাৎ যারা আমাদের উপরে শীত নিক্ষেপ করে সবাই আমাদের শত্রু নাও হতে পারে। এই গরুটা পাখিটার উপর মলত্যাগ করছিল না, শীত নিক্ষেপ করছিল না, গরুটা কি পাখিটার এনিমি ছিল? গরুটা কিন্তু পাখিটাকে বাঁচাইছে। ঠিক একইভাবে আমরা যখন পড়াশোনা করি তখন দেখবেন আমাদেরকে অনেকে বকাঝকা করে, তাদেরকে আমার এনিমি মনে হয়, তাদেরকে আমাদের এনিমি মনে হয়, তারা আমাদের উপর শীত নিক্ষেপ করে। আমাদের আব্বা আম্মা, আমাদের স্যাররা, বড় ভাই বোন, কাছের বন্ধুরা, তখন তাদেরকে শত্রু মনে হয়, কিন্তু তারা সবাই আপনার শত্রু নাও হতে পারে, হয়তো তারা আপনার ভালো চাই বলে কাজগুলো করে দেয়। Not everyone who gets you out of shit is your friend. যারা আপনাকে ওই শীত থেকে রক্ষা করার আশ্বাস দিয়ে হাতটা বাড়িয়ে দেবে, সবাই আপনার ফ্রেন্ড নাও হতে পারে। পাখিটাকে শীত থেকে রক্ষা করেছিল কে? বেড়ালটা। কিন্তু বেড়ালটা কি পাখিটার বন্ধু ছিল? শত্রু ছিল। কিন্তু পাখিটা নিজেও সময় মনে হতে পারে যে আমাকে রক্ষা করতেছে শীত থেকে, কিন্তু সেটা বন্ধু নাও হতে পারে। একটা সত্য ঘটনা শেয়ার করি। আমেরিকায় একজন স্লেভ ছিলেন, ওনার নাম ছিল ফ্রিডম। ক্রীতদাস ছিলেন, ওনার নাম ছিল ফ্রিডম। ফ্রিডম যে মালিকের আন্ডারে কাজ করত, সে মালিকের ডান পাটা ছিল না, ডান পাটা টোটালি ছিল না, শুধু বাম পা ছিল, একটা পা ছিল। তো মালিক যখন জুতা কিনত, জুতা কেনার সময় জুতাটা এক জোড়াই পাওয়া যায়। তো বাম পায়ে জুতাটা কাজে লাগতো, ডান পায়ে জুতাটা কোনো কাজেই লাগতো না। উনি করতেন কি, ফ্রিডমকে এগুলো দিয়ে দিতেন, বিনামূল্যে দিয়ে দিতেন। ধর তুই পড়িস, তুই তো গরিব মানুষ, তোর পায়ে জুতা লাগে, তুই পড়িস। এভাবে করে দীর্ঘদিন ধরে কাজটা করতে করতে ফ্রিডমের অনেকগুলো ডান পায়ে জুতা জমে গেল। তখন সে একদিন ভাবলো আমার তো এগুলো পড়া উচিত, আমি একটু পড়ি। তখন সে বাম পায়ে এবং ডান পায়ে, দুই পায়ে ডান পায়ে জুতা পরা শুরু করলো।
বাম পায়ে প্রথম দিকে অনেক কষ্ট হতো, অনেক পেন করতো, কারণ বাম পায়ে সে করতেছে ডান পায়ে জুতা, অনেক কষ্ট হতো। এভাবে দীর্ঘদিন পর তার আর কষ্ট হতো না, এবং যখন কষ্ট হতো না তখন তার ওই বাম পাটা স্থায়ীভাবে লেগে গেছিল, পঙ্গু হয়ে গেছিল ফ্রিডম এই ঘটনার ফলে। ওই জন্য যারা আপনাকে ওই হেল্প করার জন্য হাত বাড়াবে, সবাই কিন্তু আপনার ফ্রেন্ডস না হতে পারে। ওই ফ্রিডমের মালিক কিন্তু ভালো চাই বা ভালো আসলে ইচ্ছে করে বসে না, অনেক সময় মানুষ অজান্তেও ক্ষতি করে ফেলে। ব্যাপারটা হচ্ছে এরকম। থার্ড লেসনটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। When you are in the shit, always keep your mouth shut. এর মানে হচ্ছে এই যে পাখিটা যখন শিলের মধ্যে ছিল, তখন যদি সে তার মুখটাকে না খুলতো, সে কি মারা করতো? কখনই মারা করতো না। সে ওখানে চুপচাপ থাকলে কি মারা করতো? মারা করতো না। যখন আপনি বিপদে আছেন, ঝামেলায় আছেন, শিলের মধ্যে আছেন, কখনোই মুখটা খুলবেন না। শুধুমাত্র আপনার চোখ কান খোলা রাখবেন, মুখটাকে অলওয়েজ বন্ধ করবেন। একদিন আপনার কাজ আপনার জন্য কথা বলবে। কাজে কথা বলার ক্ষমতা মুখে কথা বলার ক্ষমতা চাইতে অনেক বেশি। ওই দিনটার জন্য ওয়েট করবেন, পরিশ্রম করে যাবেন। শেষ হইয়াও হইল না শেষ। দ্য ফ্রেন্ডশিপ রুল। আমার মতে সুন্দরভাবে সুস্থভাবে বাঁচার জন্য সবচাইতে ভালো ফ্রেন্ডশিপ রুল হচ্ছে ব্লক বাটনটা। ফেসবুকে ব্লক বাটনটা ব্যবহার করতে শিখেন। ওটা ফেসবুক লিস্টে ব্যবহার করার জন্য, ব্যবহার না করার জন্য না। কিছু মানুষের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। আরেকটা প্রশ্ন আমাকে অনেকে করেন, সেটা হচ্ছে আপনি এই যে বিভিন্ন জায়গায় গিয়ে ক্যারিয়ার নিচ্ছেন, আপনার কি লাভ হচ্ছে? আপনার আর্থিকভাবে কোনো লাভ হচ্ছে না, কেন নিচ্ছেন? ঘরের খেয়ে বোনের পোষ কেন দাঁড়াচ্ছেন? আপনাদের অনেকের মধ্যে হয়তো এই প্রশ্নটা আছে। আমি একটু ব্যাখ্যা করি। আমি যেটা ভাবি সেটাই বলছি। ধরেন আপনার প্রতি মাসে 10 টাকা ইনকাম করার ক্ষমতা আছে। যদি আপনি 10 টাকা ইনকাম করতে পারেন, আপনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ শুকরিয়া, আমাকে অনেক ভালো লাগছে তুমি। কোন একটা মাসে আপনি দেখলেন আপনার ইনকাম হয়ে গেছে 20 টাকা, তার মানে আল্লাহ আপনাকে 10 টাকা বাড়তি দিল, ঠিক কিনা? এই 10 টাকাকে আপনার পাওয়ার কথা? পাওয়ার কথা না, এটা এমনি পাইছেন। এরপর আল্লাহ দেখবে আপনি সে টাকাটা কি করেন, এটা আল্লাহ অবজার্ভ করবে। যদি আপনি সেই 10 টাকা পুরোটাই নিজের পকেটে রেখে দেন, কাউকে হেল্প না করেন, তাহলে পরের মাস থেকে আপনার সেই 10 টাকার সৌভাগ্য কেড়ে নেওয়া হবে। আর যদি আপনি সেই 10 টাকা থেকে 5 টাকা বিতরণ করে দেন মানুষকে, 5 টাকা নিজে ভোগ করেন, তাহলে আল্লাহ আপনাকে পরের মাসে খুশি হয়ে আবার 10 টাকা কামাই করে দিবেন। আমি এই যে আমার তো জীবনের গল্পটা সকাল থেকে বলছি, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। এই যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আজকে আমি যে অবস্থানে আসতে পেরেছি, সে অবস্থানে আসতে পারার কোনো যোগ্যতাই আমার ছিল না, আসতে পারার কথাও ছিল না, এত সৌভাগ্য আমার প্রাপ্য ছিল না, কখনোই ছিল না এত সৌভাগ্য। তা সত্ত্বেও আমি পেয়েছি, আমাকে ঈশ্বর দিয়েছেন। আমার কাছে মনে হয় এই যে আল্লাহ আমাকে বাড়তি সৌভাগ্যটা দিলেন, এই বাড়তি সৌভাগ্য থেকে যদি কিছু সৌভাগ্য আমি বিতরণ করে না দিই, তাহলে আমার কাছ থেকে সেই সৌভাগ্যটা কেড়ে নেওয়া হবে। আমি সেই হয়ে আসি, আর কিছু না। সানকস নিয়ে একটু কথা বলি, এটা আমার লাস্ট সাবজেক্ট আজকের ক্যারিয়ারের ব্যাপারে। সানকস জিনিসটা জানেন কার কারা? একটু হাত তুলে দেখাবেন। ইকোনমিক্স কিংবা কমার্সের স্টুডেন্টদের জানার কথা। আমি একটু সহজ করে বলি। সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক। সিঙ্ক মানে কি? ডোবা। সো সাঙ্ক কস্ট মানে হচ্ছে যে খরচটা ডুবে গেছে, রাইট? যে খরচটা হয়ে গেছে, যেটা কখন আর ফিরে আসবে না। ধরেন আপনি রেস্টুরেন্টে বসলেন, রেস্টুরেন্টে বসে এক কাপ কফি অর্ডার করলেন, এবং ওই রেস্টুরেন্টটা হচ্ছে একটা প্রিপেড রেস্টুরেন্ট। আপনাকে আগে টাকা দিতে হবে, এরপরে কফি পাবেন। আপনি 100 টাকা দিয়ে দিয়েছেন, দিয়ে কফিটা অর্ডার করলেন। কফিটা খেতে যাবেন, ওই সময় দেখলেন কি কোত্থেকে যেন এক পোকা উড়ে এসে কফিটার উপর পড়ছে। আপনি দেখতেছেন পোকাটা ছটফট করতেছে, পোকাটা গাছ থেকে কতগুলো বেরোচ্ছে। একটা সময় পোকাটা ওখানে মারা গেছে, ওখানে মরে মরে আছে পোকাটা। তখন আপনি চিন্তা করলেন কফিটাকে এখন কি করবো? কফিটাকে ফেলে দিব নাকি খেয়ে ফেলবো? পরে চিন্তা করলেন 100 টাকা তো খরচ হয়ে গেছে, এখন এটা ফেলে দিয়ে লাভটা কি? থাক, খেয়ে ফেলি, 100 টাকার একটা মায়া আছে না? তখন আপনি চামচ দিয়ে পোকাটাকে আস্তে করে সরাই দিয়ে কফিটা অনিচ্ছা সত্ত্বেও একটা ঘেন্না নিয়ে ফেলেন। এরপর দেখলেন কি ওই ঘেন্না নিয়ে কফি খাওয়ার জন্য বাসায় গিয়ে আপনার পেটটা খারাপ করছে, প্রচন্ড পেট খারাপ। এরপর আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের ফিস দিলেন, ওষুধ কিনলেন, ওষুধ খেলেন, আপনার সুস্থ হতে আরো 4 দিন সময় লাগছে। ওই 4 দিন আপনি অফিসে করতে পারবেন ঠিক মতো, এরপর আপনি সুস্থ হলেন। দেখেন তো এই যে কফিটা যে 100 টাকা খরচ করে আপনি কিনলেন, পোকাটা পড়ার পর যদি আপনি কফিটাকে ফেলে দিতেন, তাহলে আপনার লস তো কয় টাকা? 100 টাকা।
আপনি যে করতে পারেন নাই ওই লসটাকে সাথে নিয়ে আরো কিছুক্ষণ কন্টিনিউ করছেন, ওই কারণে আপনার কি লস হচ্ছে দেখেন। আপনি বাসায় গিয়ে অসুস্থ হলেন, এরপর গাড়ি ভাড়া দিয়ে ডাক্তারের কাছে গেছেন, এটা একটা লস। ডাক্তারের ফিস দিয়েছেন, এটা একটা লস। ওষুধ কিনছেন, এটা একটা লস। 4 দিন ধরে কাজকর্ম করতে পারেন না, এটা একটা লস। মনের মধ্যে বিরক্তি ছিল, এটা আরেকটা লস। টাইম ইজ মানি, মাথায় রাখেন, টাইম ইজ মানি। এই যে সময়টা নষ্ট হচ্ছে আপনার, এটা একটা লস। আপনার অনেকগুলো লস চলে আসছে। সো এই ধরনের ক্ষেত্রে আপনার জন্য ওয়াইজ ডিসিশন ছিল কি, বলেন কফিটাকে ওখানে ফেলে দেওয়া। একটা মুভি চলছে, আপনি জানলেন ইন্টারনেটে IMDb থেকে, রোলেট ডাউনলোডস থেকে যখন জানলেন মুভিটা সম্পর্কে, তখন আপনি দেখলেন মুভিটা ভালো, কিন্তু আপনি যে ধরনের মুভি পছন্দ করেন মুভিটা ওরকম না। দ্যাট মুভি ইজ নট ইউর কাপ অফ টি। এরপর আপনি চিন্তা করলেন এই টিকিটটা সামনে নিয়ে 200 টাকা দিয়ে টিকিট কাটছি, 100 টাকার টিকিট এত কষ্ট করে কাটলাম, এখন মুভিটা দেখবো না। চিন্তা ভাবনা করে ওই টিকিটের মায়ায় আপনি মুভি দেখতে চলে গেছেন। মুভি শুরু হলো, 1 ঘন্টা 1.5 ঘন্টা যেতে না যেতে আপনার প্রচন্ড বিরক্ত লাগা শুরু হলো। আপনি বিরক্তিতে মুভি থিয়েটার থেকে গজগজ করতে করতে বেরিয়ে এলেন। এটা খেয়াল করেন তো, আপনি যদি ওই মুভিটা আপনার ভালো লাগবে না যখন জেনে গেলেন, তখন যদি টিকিটটাকে ছিঁড়ে ফেলে দিতেন, তাহলে আপনার লস হতো কয় টাকা? 200 টাকা। যেহেতু কাজটা করতে পারেন নাই, গাড়ি ভাড়া লস হয়েছে, ওই যে বিরক্তি, এটা তো বিশাল লস। বিরক্তি হয়েছে, ওই দিন বাসায় এসে অন্য কোনো কাজ করতে পারেন না, ঠিক মতো মন দিতে পারেন নাই, বাসায় আসতে একটা গাড়ি ভাড়া আসতে, অনেকগুলো লস হয়েছে। যখন আমাদের লাইফে যে কোনো ধরনের লস হয়, টাকার লস কিংবা মানসিক লস, যে কোনো ধরনের লস হোক না কেন, যে কোনো ধরনের যন্ত্রণা হোক না কেন, যে কোনো ধরনের কষ্ট হোক না কেন, আমাদের উচিত ওই কষ্টটাকে কতটুকু রেখে সামনের দিকে চলে যাওয়া, লেট ইট গো। এখন আমরা আমার শোনা ওয়ার্ল্ডের সবচেয়ে মোটিভেশনাল গানটা শুনবো আমার দৃষ্টিতে। যে সকল বেদনা, যে সকল না পাওয়া, যে সকল অপ্রাপ্তি, যে সকল যন্ত্রণা, যে সমস্ত মানসিক দ্বন্দ্ব যা আমাদের কষ্ট দিয়েছে, যা আমাদের সবসময় পেছনে ধরে রাখে, সব কিছুকে ওখানে ফেলে রেখে আমরা সামনে দিকে এগিয়ে যাবো। লেট ইট। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। যদি চান তাহলে একটা প্রশ্নোত্তর পর্ব থাকবে নাকি থাকবে? ওকে, 10 মিনিট। তার আগে একটা অনুরোধ করব, আজকের এই আড্ডাটা এত সুন্দর করে আয়োজন করার জন্য যাদের ভূমিকা একমাত্র, তারা হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি ক্যান্ডিডেট। আমি এই ক্লাবটার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, আপনাদের সহায়তা কামনা করি। তার জন্য জোরে একটা করতালি। যাই হোক, স্যাররা আছেন, স্যারদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য। স্যারদের হেল্প ছাড়া সম্ভব ছিল না। তো যাই হোক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে 10 মিনিটের মধ্যে করেন, আমরা শেষ করি। হ্যাঁ, 10 মিনিট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এরকম মূল্যবান আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের পৃথিবী টিকাগুলো এগুলো পড়ে খেতে পারেন, এই বেশি কিছু না। অনুবাদটা অবশ্যই করবেন, সামারি অবশ্যই করবেন, কাজে লাগবে। এর বাইরে পড়ার দরকার নেই। যখন পরীক্ষা ডেট দিয়ে দিবে, প্লিজ রিটেনের কোনো কিছুই করবেন না, শুধু রিটেনের জন্য করবেন। আর কিছু আর কোনো প্রশ্ন আছে? প্লিজ। যারা আপনি দাঁড়িয়ে আছে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আমি আপনাদের ধৈর্য দেখে অবাক হয়ে গেছি। এতক্ষণ মানুষ পক্ষ শোনে, বিশাল ধৈর্য। হ্যাঁ বলেন। হ্যাঁ 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 No, ইভিনিং এ কি আছে? আমরা মানে রেগুলার কোথায় ইভিনিংটা কাটে ওটা রেগুলার, সমস্যা নেই। ওটা রেগুলার মানে আমি বলি ঢাকা ইউনিভার্সিটি দুটো প্রোগ্রাম অফার করছে। একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এফবিএস, ওখান থেকে একটা এমবিএ করা যায় ইভিনিং এ, আর একটা হচ্ছে আইবিএ থেকে করা যায়। আইবিএ থেকে ডেতেও করা যায়, ইভিনিং করা যায়, দুটোই করা যায়, কোনো অসুবিধা নেই। সো আপনি ইউ ক্যান গো ফর দ্যাট, সমস্যা নেই। আর যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আইবিএ এর যদি আমি
মানে বিসিএস এবং আইবিএ হ্যাঁ আমি বলি সরি বিসিএস এবং আইবিএ এর প্রিপারেশন মিল নাই কোনো আপনি যদি একসঙ্গে নিতে চান আপনাকে বাড়তি এফোর্ট দিতে হবে মিল নাই আইবিএ এর সাথে মিলে হচ্ছে ব্যাংক জব ব্যাংকে চাকরি পরীক্ষা বিসিএস এর সাথে মিলে না আপনাকে বাড়তি এফোর্ট দিতে হবে থ্যাংক ইউ আর কিছু থ্যাংক ইউ আর কেউ ভাইয়া হ্যাঁ স্যার বিয়ে বলছি আমি বলছি প্রশ্ন করুন। ভাই আমার প্রশ্ন হচ্ছে যে এই মাসে আমাদের বিসিএস এর আবার নতুন সার্কুলার হয়েছে এখন আমরা মূলত ক্যাডার চয়েস নিয়ে অনেক প্রবলেম পড়ি আমি প্রথম যে সময় ক্যাডার চয়েস দেখা যাচ্ছে যে আনসার প্রথম দিয়েছিলাম কিন্তু আমার এখন হ্যাঁ আমার মনে হচ্ছে যে আমি প্রথম চয়েস পুলিশ তারপর প্রশাসন তারপর শিক্ষক এখন তো চেঞ্জ করার কোনো সুযোগ নাই না, ভাই, আপনি আনসার দিয়ে দিয়েছেন এই বছর দিব মানে এখন দেননি? তাহলে প্রথম পুলিশ সেকেন্ড আনসার দেন অসুবিধা নেই কোনো সমস্যা নাই আচ্ছা ভাই কোনো অসুবিধা হবে না মানে এটা আপনার জন্য ভালো হবে ভাইয়ের উপরে আপনি এই জিনিসটা শিওর হয়ে যাবে যে আপনার আসলে ওই ট্র্যাকে কাজ করার ইচ্ছে কোনো অসুবিধা নেই দিতে পারবেন ভাই আর কিছু স্যার আমি 36তম রিটেন দিব এখন আমি জানতে চাচ্ছিলাম যেটা যে রিটেনের আসলে গাইড বইয়ের পাশাপাশি কারণ প্রফেসর ওরা কলকাতা গাইড বইগুলো আছে এগুলোর পাশাপাশি আর কি কি বই পাঠ্য বই পড়বো পাঠ্যবই বলে কোনো কিছু নাই রেফারেন্স বই করতে হবে কি কি বই পড়তে হবে আমি নোটে লিখে দিয়েছি এটা স্যার মা বলি সাবজেক্ট ওয়াইজ যে নোটগুলো আছে না ওখানে আমি বইয়ের নাম সহ লিখে দিয়েছি একটু কাইন্ডলি করে দিন আর রিটেন পরীক্ষা দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন ছোট্ট একটা থাম্ব রুল শিখাই দিই বাংলা পরীক্ষা যখন আপনি দিবেন আপনি প্রতি 3 মিনিটে এক পেজ লেখা ট্রাই করবেন অন অ্যান অ্যাভারেজ গড়ে 3 মিনিটে এক পেজ ইংলিশের ক্ষেত্রে 5 মিনিটে এক পেজ এটা আমি ফলো করছি আপনি একটু কম বেশি বাড়াই নিতে পারেন অসুবিধা নেই 3 মিনিটে এক পেজ বাংলার ক্ষেত্রে 5 মিনিটে এক পেজ ইংলিশের ক্ষেত্রে এটা আমি ফলো করলাম স্ট্রিক্টলি থ্যাংক ইউ আর কিছু ভাই আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমি 37তম বিসিএস এর প্রিলিমিনারি কোয়ালিফাই হয়েছি ওকে ভাইয়া সকাল থেকে আপনি কথা বলতেছেন আমরা যেখানে আপনার কথা শুনতেছি সেটাই অধৈর্য হয়ে গেছি কিন্তু আপনি অনার্গল কথা বলছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে মানুষটা বড় ভালো মানুষ এতক্ষণ বক্তব্য ধন্যবাদ দিয়েছে আচ্ছা আচ্ছা একটা কথা প্রশ্নটা বলেন হ্যাঁ যে সিএসে আমরা জানি যে 50% রিটেনে পাইলে ওটা সে কোয়ালিফাই হয় হ্যাঁ। কিন্তু আমরা শুনি মাঝে মাঝে কেউ যদি 50% পায় তাহলে ওইটা কেউ তারা বেসরকারি ভাই ভাই রাখতে চায় ওইটা যদি বেশি হয়ে যায় রিটেনে পাস তাহলে আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা শুনেন বিসিএস পরীক্ষা কিন্তু বেসিক্যালি লিখিত পরীক্ষা মানে আপনি আপনার কাজ হচ্ছে রিটেনকে একদম ফাটায় দেওয়া যদি আপনার রিটেন পরীক্ষায় ভালো মার্কস আপনি পান ভাইভাতে একটু এদিকে ভাইভাতে কাউকে কম দেয় না ভাই নেহায় যাদবি না করলে বা অসংলগ্ন কোনো আচরণ না করলে কাউকে কম দেয় না সো আপনি যদি রিটেনটা সম্পূর্ণ আপনার হাতে যদি রিটেনটা আপনি অনেক ভালো করে দেন ভাইভা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না আর আপনার মার্কস তো আপনার সামনেও থাকবে না সো এটা নিয়ে কোনো ভাইভা মার্কসে কোনো কিছু হবে না ভাই ওইটা না প্রশ্ন তারপর ছিল যে 50% পাইলে রিটেন 50% পাইলে চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে দিলাম যদি কোনো না থাকে কোয়ালিফাই হওয়া মানে চাকরি পাওয়া না আপনি ভাইভা দিতে যাবেন মনের মধ্যে অনেক সান্ত্বনা কাজ করবে কোনো অপডেট পাবেন কিন্তু অনেক সময় নাকি রিটেনে বেশি নিলে কোয়ালিফাই হলে নাকি ওই 50% রাখে না বাদ দিয়ে দেয় এটা কি সত্যি কিনা না তো 50% আপনাকে ডাকতে পারে ডাকলে তো 50% চাকরি হবে ও, এই যে- এই মাত্রা দিয়ে লাভ নাই কোনো এটা ইনফরমেশন দিয়ে আপনি এটা আমি ধন্যবাদ ওকে থ্যাংক ইউ আর কিছু আচ্ছা দাদা হ্যালো তো শুরুতে আপনার উপর কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি কে ও হ্যাঁ 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 বলুন। হ্যাঁ দাদা আপনি তো ওভারঅল ক্যাডারের মধ্যে ফার্স্ট হয়েছিলেন তো তাই তো লোকে বলে হ্যাঁ ফার্স্ট হওয়ার সত্ত্বেও মানে এত এর কাস্টমসের যেহেতু রয়্যাল ক্যাডার ছিল তো আপনার এই কাস্টমসে আসার রিজনটা যদি একটু শেয়ার করতেন আচ্ছা একটু বলি জিনিসটা আপনি যদি আমাকে প্রশ্ন করে বসেন যে ভাইয়া আপনার বাবা কৃষক কেন আমি খুব বিব্রত হব ব্যাপারটা বুঝতে পারছি আপনাকে আরো সহজ করে বলি আমি এই চাকরিটা কেন করি হ্যাঁ এটা খুব বিব্রতকর প্রশ্ন না আপনি আমাকে বলতে পারেন আপনি আলু ভর্তা দিয়ে ভাত খান কেন আমি কি করবো এটা আনসারে বলেন বলা যাবে না আচ্ছা দাদা আমার মানে আমি একটা জিনিস বলি বিসিএস মনে করেন বিসিএস শিক্ষা কারো ফার্স্ট চয়েস ওই ক্যান্ডিডেট কিন্তু টোটাল বিসিএস এর ফার্স্ট হতে পারে পারে না নিশ্চয়ই পারে এখন আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না আমি কেন বিসিএস এর রিলেশন দিয়ে দেবেন এটাও ন্যাক he loves it or she loves it কোনো কিছু করার নেই তো এখন কাস্টমস কেন দিয়েছি কিছু কারণ ছিল ওই কারণগুলো আমি আপনাকে বলবো পার্সোনালি সমস্যা নাই বলবো আর আমি তখন খুব একটা ভালো চাপ পাবো না শুনছিলাম ফরেন দিলে আপনি ফরেনের কথা বলতেছেন তো বেশিরভাগ লোক ফরেন খায় না কেন জানেন ফরেনকে পূজা করতে শুরু করে এই জন্য ফরেনকে কেন মনে করে না ফরেনকে দেবতা মনে করে ওই জন্য ভয় পড়াশোনাই করতে পারে না ফরেন কিন্তু একটা
একটা ক্যাডার, তুমি বিসিএস ফ্যামিলি প্ল্যানিং আরেকটা ক্যাডার, দুটোই সমান যোগ্যতা সম্পন্ন, সমান মর্যাদা সম্পন্ন, এটা মাথায় রাখবে। যার যেটা পছন্দ সে সেটা ওখানে যাবে, কোনো অসুবিধা নেই। যখন আমি প্রথম দিচ্ছিলাম তখন আমি বেশ কিছু ব্যক্তিগত কারণে পুলিশ দিই নাই, ব্যক্তিগত কারণে অ্যাডমিট দিই নাই, আর পরের দিনে আমার বিদেশে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, একেবারে বিদেশে চলে যাবো একেবারে সেই ইচ্ছা ছিল না, আমি যাবো ঘুরে চলে আসবো এই ধান্দা ছিল, বুঝলাম দিলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। আর কিছু? আমি তো হ্যাঁ বলবো। আমি রাজু ইংলিশ ডিপার্টমেন্ট বরিশাল বিএম কলেজ। প্রশ্নটা বলুন। আমি 35 পরীক্ষায় ক্লিয়ার দিয়ে বিসিএস প্রিলিমিনারি হয়েছিল, যেটা দেওয়া হয় নাই, কিন্তু 36 আমি একটা চয়েস দিচ্ছি, কারণ আমি ছোটবেলা থেকে মানে ইচ্ছেই ছিল চয়েসটা কি সেটা বলেন। এমবি। কোনো অসুবিধা নাই, এটা নিয়ে কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ হ্যাঁ বিন্দু মাত্র কোনো সমস্যা হবে না। 28 বিসিএস তে যে ছেলেটা পুলিশে ফার্স্ট হয়েছিল ওর নাম সাগর সেন। 28 বিসিএস তে যে পুলিশে ফার্স্ট হয়েছিল ওর নাম হচ্ছে সাগর সেন। উনি একটাই চয়েস দিয়ে পুলিশে ফার্স্ট হয়েছে, একটাই চয়েস ছিল। উনি 4 দিন চাকরি করার পর চাকরি ছেড়ে দিয়েছিল, পরে আমার 31 বিসিএস এ কাস্টমসে জয়েন করছে। উনি আমার ডিরেক্ট টিচার, আইবি টিচার ছিল, উনি আমার আইবি শিক্ষক ছিলেন, উনি আমার 3টা সাবজেক্ট পড়াইছিল, কোনো অসুবিধা নেই, ফার্স্ট হয়েছিল, একটা চয়েস দিয়েছে। আর কিছু? হ্যাঁ দাদা, যেহেতু আমি আর্টস বেস এবং আমি 37 এর জন্য এপ্লাই করবো। ওকে, কোশ্চেনটা বলেন। আমার ম্যাথমেটিক্স এবং বিজ্ঞানে একটু দুর্বলতা বেশি। সফলতা কারণের জন্য পড়াশোনা করবেন, সফলতা কারণের জন্য বেশি বেশি পড়াশোনা করবেন, তাহলেই হবে। আর্টস থেকে বিভিন্ন ক্যাডারে ফার্স্ট হচ্ছে, খবর নিয়ে দেখেন, শুনে দেখেন, বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যারা আর্টস ফ্যাকাল্টিতে পড়াশোনা করে ওরা বিভিন্ন ক্যাডারে ফার্স্ট সেকেন্ড হচ্ছে, কিভাবে হচ্ছে বলেন? পড়াশোনা করবেন, সমস্যা নাই। আপনি ম্যাথ বিজ্ঞান পারেন না, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি ওই দুর্বলতা কাটানোর জন্য কোনো পদক্ষেপ না নেন সেটা হচ্ছে সমস্যা। থ্যাংক ইউ। আমরা 2টা প্রশ্ন নিব। হ্যাঁ হ্যাঁ বলুন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, ধন্যবাদ। কোশ্চেনটা বলেন। আমি একজন সিএ স্টুডেন্ট, তো এটার মানে রিলেটেড কোশ্চেন। হ্যাঁ তো অনেকে বলতেছে আমি সিএ করতেছি, তো বিসিএসটা কেন ট্রাই করবো? সরি, বিসিএসটা কেন ট্রাই করবো? আমি সিএ আপনি কিসের স্টুডেন্ট? সিএ সিএ। জি স্যার। ওকে, আপনি কেন বিসিএস ট্রাই করবেন? এটা আপনি জানেন না, এটা বলতেছে, কিন্তু আমি আসলে ওটাকে মানে ইয়া করি, লোকের কথায় কান দিয়ে না তো। এখন আল্লাহ বলতেছে কথা বলতে। দাদা আমার ফার্স্ট চয়েস 37 এর জন্য আমি কোচিং করতেছি সাইকোসতে মৌচাক ব্রাঞ্চে ঢাকা। আপনি বলেন আপনার প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এটাই যে আমি ফার্স্ট চয়েস দিতে চাচ্ছি নিরীক্ষা, তো এটা কি আসলে আমার অনেক খুব ভালো করে, সঠিক কিনা? কোনো সমস্যা নাই, অনেক খুবই ভালো করে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নাইস করে, খুবই ভালো করে, আপনার নলেজের সঙ্গেও যাবে, কোনো সমস্যা নাই। আর কিছু? বলেন। লাস্ট কোশ্চেন, আমরা প্রশ্ন যাচ্ছি না, আমরা টাইম দিয়ে চলে যাবো। শুধু প্রশ্নটা বলুন। ভাইয়া, আপনি শুরু থেকেই বলছেন যে ফার্স্টবার আমি দিয়ে পাস করছি, ফার্স্টবারই হয়ে গেছে, কিন্তু আমাদের মতো যারা সারা ছাত্র আছে, যারা 35 দিচ্ছি, আবার 37 দেব, এদের জন্য আসলে 2 মিনিট বা 3 মিনিটে কিছু বলেন। আচ্ছা ভাই, একটা কথা বলি, মানে আপনি কি একবারও একটু চিন্তা করে দেখছেন আপনি প্রপারলি এফোর্ট দিচ্ছেন কিনা? একটু চিন্তা করে দেখেন তো, আপনার যে বন্ধুটা পাস করছে আপনি পাস করতে পারেন না, ওনার চাইলে আপনার সমস্যাগুলো কোথায় ছিল আপনি নিজের মুখে বলতে পারেন। এটা কিন্তু না, আপনি কিভাবে আপনি খারাপ স্টুডেন্ট? বিসিএস কি একটা মানুষের সবকিছু মিসাইল দিতে আপনি খারাপ স্টুডেন্ট বলা যাবে না ভাই, কিভাবে বললেন? ভাইয়া একসাথে স্টাডি করছি আমরা, আমার হলো না কেন? এই আপনারা সবাই দিয়ে দেবে, একটু ট্রিট দিয়ে রাস্তা ট্রিট দিয়ে সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, থ্যাংক ইউ। একটু সময় ধৈর্য সহকারে বসি, কারণ আজকে দাদাকে এখনো অভ্যর্থনা সম্মাননা জানানো বাকি রয়েছে। 2 মিনিটের কাজ, এতক্ষণ যখন আমরা বসেই রয়েছি, তো ধৈর্য সহকারে নিশ্চয়ই 2 মিনিট বসতে আর কষ্ট হবে না। তো সকাল থেকে দাদার এই অসীম ধৈর্য দেখে আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি, কারণ মাঝখানে আমি নিজে উঠে গিয়েছিলাম, কিন্তু দাদার মোটিভেশনাল কিছু বক্তব্যের কারণে বাসা থেকে শুধুমাত্র দুটোমাত্র ওষুধ খেয়ে আবার দৌড় মেরে এখানে চলে এসেছি। কারণ যখনই মনে হচ্ছিল যে আসতে পারবো না, তখনই দাদার তেন্ডুলকারের শোনানো গল্পটা বারবার মনে পড়ছিল, যে ওর তো নাক থেকে রক্ত বেরোচ্ছিল, তারপরে ও ফ্রিজে ফিরে আসতে চেয়েছে এবং খেলেছে, তো আমার তো কিছুই হয়নি। তাই আমরা দুইটা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন স্যারকে এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যার আলমগীর মোল্লা স্যারকে এবং তাদের সাথে আমাদের বিইউসিসির আয়োজকদের মধ্যে কনভেনার সাগর, জয়েন্ট কনভেনার জনি এবং মেম্বার সেক্রেটারি শেখরকেও আহ্বান জানাচ্ছি দাদাকে সম্মাননা স্মারকে উপহারের জন্য।